গুণ ছিল, কিন্তু আজ মনে হচ্ছে যে সেই সাধারণ শিক্ষার্থীদের সংগঠনটি কতটুকু বাস্তবে সুন্দরভাবে পরিচালিত হবে সেটা সন্দিহান। কারণ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তাদের দলের ভিতরে দলকে কেন্দ্র করে কে প্রধান হবে, কে সেক্রেটারি হবে সে নিয়েও বেশ মতদ্বৈততা চলছে। যদিও রাজনীতিতে মতদ্বৈততা থাকাটা, যে নতুন রাজনীতি বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, ঠিক তেমনি 24-এর গণ অভ্যুত্থানের এই যে বিপ্লবী তরুণ তরুণীরা আছেন তারাও যখন এই রাজনীতিতে আসছেন তাদেরকে এই রাজনীতির একটা পরিষ্কার রোড ম্যাপ দিতে হবে যে সেটা তারা কিভাবে মেনটেন করবেন। রাজনৈতিক দল করবার আর একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে অর্থ ব্যবস্থাপনা করা। নেতাদের ছাত্ররা নতুন দল করার কথা ছিল এবং নতুন দল করার জন্য তাদের কিছু পদবি প্রকাশিত হয়েছে, কিন্তু সেই পদবিগুলো প্রকাশিত হওয়ার আগেই দল ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে এবং ভেঙে যাচ্ছে। ছাত্রদের এই দল ভাঙার পিছনে এবং তাদের পিছনে কারা লেগেছে, কাদের ইন্ধনে এসব হচ্ছে, যদি ছাত্ররা দল করে সেটা ভবিষ্যৎ কতটা অন্ধকার নাকি কতটা আলোকিত, এই বিষয় নিয়ে দুইজন ব্যক্তি আলোচনা করেছেন, ডক্টর ফয়জুল হক এবং ব্যারিস্টার ফুয়াদ। তাদের আলোচনা শুনলে বুঝতে পারবেন ছাত্রদের দল ভাঙার পেছনে কারা কাজ করছে এবং ছাত্রদের এই দল গঠন হলে কতটা আলো ছড়াইতে পারবে। 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। আপনারা জানেন যে সাধারণ শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের সংঘবদ্ধ প্রচেষ্টায় শেখ হাসিনা 5ই আগস্ট পালাতে বাধ্য হয়েছে। কিন্তু শেখ হাসিনা পালানোর পরবর্তী সময়ে আমাদের এই রাজনৈতিক অঙ্গনে বেশ অনৈক্য, বিভিন্ন ধরনের মনোমালিন্য, রাজনৈতিক নতুন নতুন মেরুকরণ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে সাধারণ শিক্ষার্থীরা একটি দল গঠন করার জন্য তাদের সিদ্ধান্ত বিভিন্ন পত্রপত্রিকায়, নিউজের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তারা এ নিয়ে তাদের সার্ভে রিপোর্ট পর্যন্ত সংগ্রহ করেছে। জনগণের কাছে তারা জানতে চাচ্ছে যে কি নামে তারা সংগঠন করবে। সংগঠনটি শুরু করার পূর্বেই বেশ কিছু হোঁচট খাওয়ার গল্প আমাদের সামনে শুরু হচ্ছে এবং দেখা যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের উপরে সাধারণ জনগণের বেশ আশা আকাঙ্ক্ষা ছিল আকাশসম, কারণ তারা বাংলাদেশের 53 বছরের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলোর অ্যাক্টিভিটিস দেখেছে। নতুন ছাত্রদের সাংগঠনিক কর্মকাণ্ড দেখার অপেক্ষায় তারা প্রহার গুনছিল। কিন্তু আজ মনে হচ্ছে যে সেই সাধারণ শিক্ষার্থীদের সংগঠনটি কতটুকু বাস্তবে সুন্দরভাবে পরিচালিত হবে সেটা সন্দিহান। কারণ আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তাদের দলের ভিতরে দলকে কেন্দ্র করে কে প্রধান হবে, কে সেক্রেটারি হবে সে নিয়েও বেশ মতদ্বৈততা চলছে। যদিও রাজনীতিতে মতদ্বৈততা থাকাটাই স্বাভাবিক, কারণ যে কেউ রাজনৈতিক সংগঠন গঠন করতে গেলে সেই সংগঠনের পদ, পদবি, দায়িত্ব বন্টন নিয়ে স্বভাবতই বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তবে সেটা শুরুতেই যখন হয়ে যায় তখন সেটার জন্য একটু জনগণকে নিশ্চয়ই সেটা ভাবিয়ে তোলে। যেমনটা সাধারণ শিক্ষার্থীদের আজকে আবার নতুন করে দেখলাম, তাদের ছাত্রদের মধ্য থেকে যেটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল সেই আন্দোলনের নেতাকর্মীদেরকে ভিন্ন প্ল্যাটফর্মে আবার ঐক্যবদ্ধ করে রাখার জন্য নতুন করে আবার একটি সংগঠন দাঁড় করানোর প্রচেষ্টা অব্যাহত আছে এবং রিজন দেওয়া হয়েছে, কারণ বলা হয়েছে যে এই সংগঠনের যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তৎকালীন সময় ছাত্র দলের লোকেরা এসেছে, ছাত্র শিবিরের লোকেরা এসেছে, বিভিন্ন সংগঠনের লোকেরা সেখানে ইনক্লুড হয়েছে। কিন্তু এই লোকগুলো আবার যার যার মতাদর্শ মোতাবেক সেই দলের কাছে চলে গিয়েছে। একটি বৃহত্তর গোষ্ঠী রয়েছে যাদেরকে মূলত তারা কোনো দল করে না, তাদেরকে নেতৃত্ব দেওয়ার জন্যই ছাত্রদের এই একটি নতুন অর্গানাইজেশন সামনে আসছে। যদিও সেটা ছাত্রদের জন্য আসছে, কিন্তু বাংলাদেশের পত্র পত্রিকা, বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় ইতিমধ্যেই এটাকে এক ধরনের নেগেটিভ হিসেবেই উপস্থাপিত করা হয়েছে বলে আমি দেখেছি বা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে যে ছাত্রদের সংগঠন ঘোষণার আগেই, মানে নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই 3 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, 2 ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের মন্তব্য করছে। আমি যদিও বিভিন্ন সময়ে ছাত্রদের বিভিন্ন কার্যক্রমের পক্ষে দাঁড়িয়েছি, আজও দাঁড়াচ্ছি। আমি মনে করি ছাত্র জনতাকে এগিয়ে যাওয়া উচিত, তাদের বিভিন্নভাবে দেশের জন্য কল্যাণকর কাজ উদ্যোগ গ্রহণ করা উচিত, কাজগুলোকে
সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। কিন্তু ছাত্র বন্ধুদেরকে জানতে হবে, বুঝতে হবে যে রাজনৈতিক ময়দান আর আপনার ছাত্র জীবন এক নয়। আপনি যখন সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলন করেছেন, তখন বাংলাদেশের সমগ্র মানুষের চিন্তা চেতনা মননে মগজে শেখ হাসিনা বিরোধী একটা মানসিকতা ছিল। সেই মানসিকতাটায় যখন আপনারা বাতাস দিয়েছেন, সামনে এসেছেন, দাঁড়িয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, জনগণ কিন্তু আপনাদের এই নেতৃত্বকে মেনে নিয়ে আপনাদেরকে সাহায্য করেছে, সব দল মত নির্বিশেষে। স্বভাবতই ইন্টারেস্ট যখন শেষ হয়ে গিয়েছে, জনগণের যে উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, সেটা যখন কমপ্লিটলি হয়ে গিয়েছে, তখন কিন্তু যার যার জায়গা থেকে তারা আবার পিছুটা নিয়ে না যার যার দল করছে, মত প্রকাশ করছে। বাংলাদেশে আপনি যদি লম্বা সময়ের জন্য কোনো পরিবর্তন করতে চান, সবার আগে জনমতকে যাচাই করা উচিত। জনগণের আশা আকাঙ্ক্ষা, তাদের চিন্তা চেতনা, তারা কিভাবে আয় করে, কিভাবে ব্যয় করে, তার উদ্দেশ্য কি, সে রাষ্ট্র নিয়ে ভাবে কিনা, তার সমাজ নিয়ে চিন্তা আছে কিনা, সে কি আদতেই বাংলাদেশে শেখ হাসিনা চলে গেলে খুশি, অন্য কেউ আসলে বেজার, অন্য কেউ আসলে খুশি, শেখ হাসিনা চলে গেলে বেজার, এমনটা নাকি? মানে তাদের উপরে আপনার যখন লম্বা কোনো গবেষণা না থাকবে, তখন আপনাকে যে কোনো মূল্যে হোঁচট খেতে হবে। এক বাক্যে এদেশের মানুষকেও আপনাকে সবার আগে সচেতনতা তৈরি করার পরেই যে কোনো ধরনের বড় সিদ্ধান্তে আপনাকে যেতে হবে। আমাদের ছাত্র জনতা যে বিজয়টা পেয়েছে, তারা ধারণাই করতে পারেন এত বড় একটি বিজয় পাওয়ার পরে স্বভাবতই তারা বাংলাদেশের যে কোনো পজিটিভ কার্যক্রমে হাত দিবে, সেখানে জনতার সমর্থন পাবে। এটা আশা করা কোনো অন্যায় নয়, কিন্তু এই আশার সাথে বাস্তবতার মিল থাকতে হবে। যেমন বাংলাদেশের সর্ববৃহৎ যে রাজনৈতিক সংগঠনগুলো আছে, তাদের সাথে আপনার সম্পর্ক কেমন, তারা আপনার আন্দোলনটাকে কিভাবে দেখছে, তারা আপনার সংগঠনটাকে কিভাবে দেখছে, আগামী দিনে আপনি কি কি বাধার সম্মুখীন হতে পারেন, এই চ্যালেঞ্জগুলো যখন আপনার কাছে থাকবে, তখন স্বভাবতই আপনি আপনার কিছু উদ্যোগ আপনি ওই চ্যালেঞ্জের সাথে সামঞ্জস্য করে নিতে পারতেন। তো উদ্যোগের মধ্যে প্রথম চ্যালেঞ্জ কি হতো, যে যেহেতু বাংলাদেশে প্রতিষ্ঠিত বড় বড় রাজনৈতিক সংগঠন আছে এবং যেহেতু এই দেশের জনগণও সেই সংগঠনগুলোর সাথেই সম্পৃক্ত, তাদেরকে বের করে আনার জন্য যে পদ্ধতি প্রসেস, সেটা নিতে হলে যে পরিমাণ ডাইনামিক লিডারশিপ দরকার, যে পরিমাণ ধৈর্য দরকার, ত্যাগ দরকার, যে পরিমাণ ঐক্য দরকার, সেটা আদতে আমাদের মধ্যে আপনাদের মধ্যে আছে কিনা। যদি না থাকে, আপনি কখনোই সফল হবেন না। এই কথাগুলো একেবারে দিবালোকের মতো স্পষ্ট। কেন হবেন না? আপনার সবার আগে আপনার পিপলদেরকে অ্যাকোমোডেট করতে জানতে হবে, একত্রে চলতে হবে। বাংলাদেশের সাধারণ মানুষ অনেক আশা করে বসেছিল, অনেক, তারা বিভিন্নভাবে এই আশার মধ্য থেকে তারা চেয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা আসুক, অন্ততপক্ষে ছোট্ট জায়গা থেকে শুরু করবে, পাওয়ারই যেতে হবে এমনটা নয়, কিন্তু ছোট্ট জায়গা থেকে তারা আস্তে আস্তে হয়তো একটা সময় গিয়ে রাষ্ট্রের বড় কিছুও করতে পারত। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এই সাধারণ শিক্ষার্থীদেরকে ইমেজ ডাউন করার জন্য কিছু বিভিন্ন চক্র এখানে লেগে গিয়েছে। যেমন আপনাকে শুরুর দিকে কিভাবে কথা বলাতে হবে আপনাকে কেউ শিখিয়ে দিল, আপনি বললেন। মিডিয়া আপনাকে অতিরিক্ত উচ্ছ্বাস দেখিয়ে জাতির বীর বানিয়ে দিলেন, কিন্তু আপনার সাথে জনগণের কানেক্টিভিটি নাই। আপনাকে মিডিয়ার মাধ্যমে বিশ্বের বরেণ্য একজন বড় কিছু বানিয়ে দিল, তাতে তো কিচ্ছু আসে যায় না। কিন্তু এই কাজগুলো দেখে দেখে করে করে এমন কিছু হোপ তৈরি করে দেওয়া হয়েছে এই রাজনৈতিক সংগঠনের, ছাত্র সংগঠনের এই নেতাদের মধ্যে, যে তারা হয়তো আকাশ কুসুম কোনো একটা চিন্তা করে বসেছে। এখন যখন আবার আপনাদের মধ্যে অনৈক্যের কোনো একটা সুর কোনোভাবে শুরু হবে বা হচ্ছে বলে মিডিয়ায় প্রকাশ পাচ্ছে, এই জিনিসটাও ওই যারাই আপনাকে এতদিন তুলেছে তারাই কিন্তু আবার প্রচার করবে। তাহলে কি দাঁড়ালো? আপনাকে যখন প্রচার করার প্রয়োজন ছিল তখন ভিন্ন আরেকটি উদ্দেশ্য ছিল, প্রচার করেছে। এখন আপনাকে আবার প্রচার বিমুখ করতে হবে, বিতর্কিত করতে হবে, ভিন্ন উদ্দেশ্য আছে, আপনাকে বিতর্কিত করছে। এবং আপনি আরেকটা ফেজ হয়তো কিছুদিনের মধ্যে আবার আরেকভাবে দেখতে পারবেন। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার আপন কেউ আশেপাশে এখন নাই। আপনার আপন হওয়ার জন্য যেটা দরকার ছিল, আপনার নিজ পিপলরা ঐক্যবদ্ধ থেকে বাস্তবতাকে মেনে নিয়ে সমাজের চাহিদার উপরে ভিত্তি করে রাজনৈতিক সংগঠনগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, হোক সেটা ছোট।
কিন্তু এই সংগঠন যদি সেই ছোট থেকে বড় হতে না পারে, তাহলে এই সংগঠনের ভবিষ্যৎ কোনোভাবেই আপনি যেভাবে দেখছেন সুজলা সুফলা সেটা কামনা করা যাবে না। এই সংগঠনকে প্রতিষ্ঠিত করতে হলে আপনার অদম্য সাহস লাগবে, রাজনৈতিক প্রজ্ঞা লাগবে, সিনিয়রদের প্রতি আপনার কমিটমেন্ট সম্মান করা, তাদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলা, সেই যোগ্যতা আপনার অর্জন করতে হবে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর সাথে ওঠবস করার মানসিকতা থাকতে হবে। একক একক ভাব নিয়ে চলা নয়, বরং সবাইকে নিয়ে চলার মানসিকতা থাকতে হবে। ধর্মীয় বিষয়গুলোতে জনগণের কাছে স্পষ্ট ক্লিয়ার ধারণা থাকবে যে আপনার ধর্মভিত্তিক মানুষদেরকে প্যাট্রোনাইজ করতে আপনার কোনো বাধা নাই। এক বাক্যে জনগণ যখন আপনাকে একটা জাতীয় সকল ইস্যুতে তার চিন্তার আলোকে একজন নেতা হিসেবে পাবে, তখন আপনি প্রতিষ্ঠিত হবেন। কিন্তু যখন আপনি সেটা করতে গিয়ে আজকে একরকম, কালকে আর একরকম, পরশু আর একরকম, কিংবা আপনারা আর অ্যাট দ্য সেম টাইম আপনার আশেপাশের অন্য কেউ আপনাকে তুলে দিবে না, উঠতে দিবে না, তো সেই জায়গা থেকে আপনার জন্য এর চেয়ে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করার বিকল্প কোনো পথ নাই। আমি এই কথাগুলো কেন বলছি? আমি ছাত্রদেরকে ভীষণ পছন্দ করি। আমি চাই আমার শিক্ষার্থীরা উঠে আসুক, নেতৃত্ব উঠে আসুক, আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারাও অবদান রাখুক। হোক না আজকে হয়তো রাখতে পারবে না, কালকে রাখবে, কালকে হয়তো রাখতে পারবে না, আরেক দিন রাখবে, কিন্তু তাদেরকে যদি মাঠে হারিয়ে ফেলি, একদিকে যেমন আমাদের অকৃতজ্ঞতা হবে, আরেকদিকে হবে এই সাধারণ শিক্ষার্থীরা এই যে একটা জুলাই বিপ্লব করে এত বড় একটা ত্যাগ তারা করে গিয়েছে, এই ত্যাগের প্রতি অসম্মান হবে। সাধারণ শিক্ষার্থীদেরকেও সে কারণে এই আজকের হোঁচটগুলো থেকে শিক্ষা অর্জন করতে হবে যে বাস্তবতা কি, দেশের মানুষ কি, আর আপনি কি। এবং আপনি রাজনৈতিক চিন্তাটা 10টা 50টা পত্রপত্রিকা কিংবা মিডিয়ায় প্রচার হলেই যে এস্টাবলিশড হয়ে যাবে এমনটা কিন্তু নয়। জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আপনার পিছনে ব্যাকআপ থাকতেই হবে। সেটা হোক যে কোনো সেক্টর থেকে, যে কোনো জায়গা থেকে। এমনও হতে পারে যদি আপনার পিছনে কেউ বাতাস দেওয়া কালকে বন্ধ করে দেয়, রাজনৈতিক সংগঠনের কার্যক্রম স্তম্ভিত হয়ে যাবে, তাহলে তো আপনি আপনার সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবেন না। তো সে কারণে আপনার এই রাজনৈতিক সংগঠনকে সুপ্রতিষ্ঠিত করতে চাইলে এখনও সময় আছে, যে এই সময়টাকে আপনারা অ্যানালাইজ করে এই জায়গাগুলোর মধ্যে কি কি ফ্যাক্ট আছে সেটাকে অনুধাবন করে তার উপর ভিত্তি করে আপনার কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি সেটা আপনারা নিয়ে আগামীর পথ প্রশস্ত করবেন, সেটাই আমার বিশ্বাস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি কালেকটিভলি নতুন রাজনৈতিক দল করবে, এটা ঘোষণা দিয়েছে বেশ কয়েকদিন আগেই, বলতে হবে কয়েক সপ্তাহ হয়ে গেছে। এবং এটা প্রিটি আলোচনার মধ্যেই ছিল। গত বছরের গণ অভ্যুত্থানের পরে জুন জুলাই আগস্ট পরবর্তী যে বাস্তবতা ছিল সেখানে এটা সবাই এই আলোচনাটা তুলেছিল এবং অনেকেই বোধ করেছে যে এটা তো আরো আগেই করা দরকার ছিল, কেন এটা অক্টোবরে করা হলো না, নভেম্বরে করা হলো না। কারণ তখন ছাত্র সমাজ যত বেশি ইউনাইটেড ছিল, সেই জায়গা থেকে প্রত্যাশা ছিল যে তখন দল করলে এটার আগ্রহ, ছাত্রদের অংশগ্রহণ, শিক্ষার্থীদের অংশগ্রহণ অনেক বেশি হবে। তো সেই জায়গাতে তারা দল ঘোষণা করবে খুব শীঘ্রই। ধারণা করছি যে আমরা এই মাসের মধ্যে তারা ঘোষণা করবে। তারা ছাত্র সংগঠন করবার একটা ঘোষণা দিয়েছে এবং তারা একটা টিমও ঘোষণা করে দিয়েছে, সেখানে দেখলাম। তো সব মিলায় যেহেতু এই পুরো তরুণ জনগোষ্ঠীর সাথে আমি বহুদিন থেকে কাজ করছি কোনো না কোনো ফর্মে, তাদের নেতৃবৃন্দের সাথে আমরা খুব ক্লোজলি কাজ করছি, কানেক্টেড ছিলাম আন্দোলনের আগে পরে, এবং সবাই আমাদের সহজ, খুবই কাছের অনুজ, ভালোবাসার সহযোদ্ধা ভাই বোনরা যারা আছেন আর কি। তো আমার কিছু মূল্যায়ন আমি এই বিষয়ে তুলে ধরছি আর কি। প্রথম কথা হচ্ছে যে একটা বিশাল স্বপ্নের জায়গা আছে, যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংসতম গণহত্যাকে চ্যালেঞ্জ করে এই রাষ্ট্রের সবচেয়ে বড় ফ্যাসিস্ট অর্গানাইজেশন, এন্টিটি এবং রাজনৈতিক যে সত্তা ছিল সেটাকে তারা ওভারথ্রো করেছে এই জুলাই আগস্টের সময়টাতে। এটা একটা হিস্টোরিক ব্যাপার এবং এই কাজটা বাংলাদেশের ইতিহাসের শুধু না, পাকিস্তান আন্দোলনের পুরো সময় ধরলে, পাকিস্তান পিরিয়ডের সময় ধরলেও এটা খুব বড় ঘটনা। এই লেভেলের গণ অভ্যুত্থান, এই লেভেলের অংশগ্রহণ আমরা আমাদের নিকট অতীত ইতিহাসে দেখিনি।
তো এই বাস্তবতা যেটা হয়েছে, তরুণদের মধ্যে একটা প্রচন্ড স্বপ্ন তৈরি হয়েছে। এই স্বপ্নটা আসলে কি তরুণদের মধ্যে? তরুণদের মধ্যে স্বপ্নটা হচ্ছে বদলে দেওয়ার স্বপ্ন, বদলে যাওয়ার স্বপ্ন। তরুণদের ভিতর স্বপ্নটা হচ্ছে যে পুরাতনের উপরে তারা যে বিরক্ত ছিল সেখানটাকে তারা রিজেক্ট করা, ডিনাই করা, এবং এটা বলা যে আসলে আমরা ফেড আপ, উই আর সিক এন্ড টায়ার্ড, যে আমাদের এই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত, শাসন কাঠামো, রাজনৈতিক দলের যে বাড়াবাড়ি, দুঃশাসন সবকিছুকে ঘিরে। তো সেই জায়গাতে তারা একটা হিউজ কাজ করে ফেলেছে, হিউজ। এই জন্য আমরা 1400+ শহীদ, যে হাজার হাজার তরুণ সহযোদ্ধারা ভাই বোনরা আহত হয়েছেন, এবং অ্যাক্রস দ্য প্ল্যাটফর্মস এবং অ্যাক্রস দ্য কমিউনিটিজ অফ দ্য কান্ট্রি, সেক্ষেত্রে আমরা মনে করি যে এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তো এই যে তরুণদের স্বপ্ন, যেটা ধরেন বাংলাদেশের জনগোষ্ঠীর প্রায় 60% যাদের বয়স 30-35-এর নিচে, এই বিশাল জনগোষ্ঠী একটা নতুন করে বাংলাদেশকে গড়বার একটা স্বপ্নের ভিতরে আছে। এবং এটা আমি মাঝে মধ্যেই বলি যে যখন জিজ্ঞেস করা হয় যে শেখ হাসিনার কি আসলে কোনো অবদান আছে কিনা 16 বছর, আমি বলি যে হ্যাঁ আছে, দু একটা অবদান অবশ্যই আছে। শেখ হাসিনার সবচেয়ে বড় অবদান হচ্ছে দেশের কোটি কোটি তরুণ যারা রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল, রাষ্ট্র বিমুখ হয়ে গিয়েছিল, রাজপথ, দেশের দেনা পাওনা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না, অনলাইন, ফেসবুক, টিএসসি, প্রেম, খেলা, বিনোদন, নাটক, সিনেমায় ব্যস্ত হয়ে গিয়েছিল, কনসার্ট, সেই লক্ষ লক্ষ কোটি কোটি তরুণকে তারা এখন রাষ্ট্র নিয়ে ভাবতে বাধ্য করছে। এইটা একটা হিস্টোরিক কন্ট্রিবিউশন শেখ হাসিনা, এবং যে জন্য আমরা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ, যেটা আমরা বক্তব্য দিয়ে, টকশো করে, অনেক বুদ্ধিজীবীরা, লেখকরা, কলামিস্টরা লিখে শেষ করতে পারেন নাই অথবা করতে পারেন নাই, সেটা এই 6 সপ্তাহের ভিতরে হাসিনা আওয়ামী লীগ সরকার মিলে করে দিয়েছে। অতএব সেই বাস্তবতায় স্বপ্নটা হিউজ, এবং স্বপ্নটা যখন অনেক বড় হয় না, তখন সম্ভাবনাটা এবং এটার চ্যালেঞ্জও কিন্তু অনেক বড় হয়। এবং দেখেন দেয়ালে দেয়ালে যে কথাগুলো ছিল, যে বুকের ভিতরে অনেক ক্ষোভ, কষ্ট, মানে মানে যুদ্ধ করবার মতো একটা বাস্তবতা রয়ে গেছে, এটা জমেছিল তাদের। এই জন্য তারা যুদ্ধে নেমে গেছে। এবং যুদ্ধে নেমেছে কি আপনার পৃথিবীর সবচেয়ে ব্রুটাল যে লেডি হিটলার যেটা ছিল আমাদের, তার এগেনস্টে খালি হাতে লাঠি সোটা নিয়ে, আপনার স্নাইপারের গুলির বিপক্ষে, আপনার ভেরি ওয়েল ইকুইপড আর্ম ফোর্সেস, আমাদের পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, সশস্ত্র বাহিনী সবাই মিলে একটা যুদ্ধ করেছে আমাদের তরুণদের বিরুদ্ধে, আমাদের দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে। তো সেই জায়গাতে তার এই যে স্বপ্ন এবং সম্ভাবনার জায়গাটা, রিফ্লেকশনটা হয়েছে কিন্তু আপনার দেয়াল লিখনের মাধ্যমে, যেটা আমি প্রায় বলি যে অনেক সময় যারা এই তরুণদেরকে ছোট করে অথবা তুচ্ছ-তাচ্ছিল্য করে বাচ্চা লোক বলার চেষ্টা করে, যে কি বুঝে না বুঝে, কিন্তু দেয়াল লেখনগুলো কিন্তু অনেক প্রফাউন্ড। আমি যেহেতু সারা বাংলাদেশে সফর করি, বাংলাদেশের বিভিন্ন শহরে শহরে জেলাগুলোতে আমি যাই, আমি দেয়াল লেখনগুলো মনোযোগ সহকারে পড়ি, এবং অসাধারণ দার্শনিক কথা তারা লিখে গেছে সেখানে। সেই যে কষ্টটা, এই কষ্টের ভিতরে কিন্তু একটা সম্ভাবনা, স্বপ্ন লুকায় আছে। এখন সেই বাস্তবতার আলোকে যখন আমাদের এই তরুণ অনুজরা দল করবার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং প্রচুর সোশ্যাল মিডিয়াতে নেটিজেনদের যে কমিউনিটি আছে সেখানে আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, পক্ষে বিপক্ষে মন্তব্য আসছে, কথাবার্তা হচ্ছে, তো সেইটা কিন্তু একটা বড় জায়গা যে এটাকে কিভাবে নারিশ করা যায়, কাল্টিভেট করা যায়। তো সেক্ষেত্রে আমি এই তরুণ সহযোদ্ধাদেরকে আমাদের ইতিহাসের 2টা এক্সাম্পল তুলে ধরছি তাদের বিবেচনা করবার জন্য। কারণ আমরা বোধ করছি যে ইতিহাসের সিমিলার ঘটনাগুলোতে, সিমিলার ইনসিডেন্টগুলোতে কি ধরনের সংকট তৈরি হয়েছিল, সেটা তখনকার ছাত্র সমাজ, ছাত্র নেতারা ডিল করতে পেরেছিলেন কিনা, না করতে পারলে সেখান থেকে আমাদের এই প্রজন্মে তরুণ সমাজের শিক্ষার কিছু আছে কিনা সেটা বোঝার ব্যাপার আছে। একটা এক্সাম্পল হচ্ছে জাসদ। 72 সালে ছাত্রলীগ ভেঙে জাসদ তৈরি হয়েছে, এবং শেখ মুজিবুর রহমান কোন কনভেনশনে যাবেন, ছাত্র সংগঠনের কোন প্রোগ্রামটাতে যাবেন, সে কি আসম আব্দুর রব
দের যে সংগঠন ছিল মেজর জলিল, এই গ্রুপের প্রোগ্রামে যাবেন? সিরাজুল আলম খান যেটা নারিশ করেছেন সবচেয়ে স্মার্ট ডায়নামিক শ্রেণীতে, এখানে যাবেন? না শেখ মনি তারিত যে অংশটা, মুজিববাদের যে অংশটা, সে অংশে যাবেন? সেটা নিয়ে শেখ মুজিব পরবর্তীতে শেখ মনির অ্যাডভাইসে ছাত্রলীগের যে গ্রুপে গেছেন, তারাই ছাত্রলীগ আকারে পরবর্তীতে কন্টিনিউ করেছে। যারা যেখানে যান নাই তারা তখন জাসদ আকারে প্রকাশিত হয়। এবং জাসদ তখন ছিল বাংলাদেশের ছাত্র রাজনীতিতে তখনকার সময়ের সবচেয়ে মেধাবী, তরুণ, ডায়নামিক। ছাত্রলীগের ভিতরে যে কজন ছিল তারা আলাদা হয়ে আসছে এবং এর বাইরেও তরুণ সমাজের একটা অংশ এখানে যোগ হয়েছিল। জাসদের হিস্ট্রি পড়লে দেখবেন যে যে পরিমাণ ডাইনামিজম তারা তৈরি করেছে, ক্যারিশমেটিক লিডারশিপ তৈরি করেছে, ক্যাম্পাসে ক্যাম্পাসে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যেভাবে জিতেছে, পুরো ছাত্র সমাজকে তারা ঐক্যবদ্ধ করেছে এবং শেখ মুজিবের শাসনকে চ্যালেঞ্জ করেছে। ৭৩-এর নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, ডাকসুর নির্বাচন বলেন, প্রত্যেকটা জায়গায় শেখ মুজিবকে চ্যালেঞ্জ করেছে। এই ঢাকার ভারতীয় হাই কমিশনার পর্যন্ত রেড দিয়েছে, সেখানে জাসদের নেতাকর্মীরা মারা গেছে, আহত হয়েছে, অনেকেই জেলে ছিলেন। জাসদ প্রচুর কু করেছে, ৭৫-৭৫-এর আগস্ট বলেন, নভেম্বর বলেন, তারপরে ৭৭, ৭৮, ৭৯, ৮০, জিয়াউর রহমান সাহেবের পুরো পিরিয়ড, এই পিরিয়ডে জাসদ খুব অ্যাক্টিভ রোল প্লে করেছে ছাত্র সমাজের রাজনীতিতে। এবং সেই রাজনীতির অংশ হিসাবে ৮০-র দশকে, ৯০-র দশকে আমরা দেখেছি যে ক্যাম্পাসগুলোতে এবং বাইরে জাসদ ছাত্রলীগ কত অ্যাক্টিভ সংগঠন ছিল, কত বড় সংগঠন ছিল। কিন্তু সেই সংগঠনটা কিন্তু ছাত্রদের দ্বারা পরিচালিত সংগঠন ছিল তখনকার সমাজের, ছাত্র সমাজের। ডাকসু আসম আব্দুর রব সাহেব ডাকসুর ভিপি ছিলেন, এরপরে হচ্ছে আপনার মেজর জলিল থেকে শুরু করে আপনার সেনা কর্মকর্তারা যারা ছিলেন, যারা মুক্তিযোদ্ধা ছিলেন, বিপ্লবী ছিলেন, তাদের অনেকেই এসে জাসদের সাথে পরবর্তীতে যুক্ত হয়েছেন। তো এই সব কিছু মিলিয়ে সংকটটা কোথায়? কেন এই দলটা সার্ভাইভ করলো না? কেন তারা মোটা দাগে একটা এই বিশাল তরুণকে সংগঠিত করবার পরেও বড় রাজনৈতিক দল হইতে পারল না? এই জায়গাটা আমাদের বোঝা জরুরি। এবং তাদের ওইখান থেকে, ওই ঘটনা থেকে, জীবনের ওই এপিসোড থেকে শেখার কি আছে, সেই জায়গাটা আমাদের বোঝাটা জরুরি বলে আমি বোধ করছি। আর তরুণ আমাদের শিক্ষার্থী যারা অনুজরা আছেন, তাদের জন্য সেকেন্ড এক্সাম্পল হচ্ছে গণ অধিকার পরিষদ। 2017-18 যে কোটা বিরোধী আন্দোলন, এটার পটভূমিতে যে ছাত্র সংগঠন, ছাত্র কাঠামো ছিল, সেখান থেকে তারা মূল সংগঠন তৈরি করলেন এবং এর পরবর্তীতে তারা সম্ভবত 21-এ সংগঠন, জাতীয় রাজনৈতিক দল তৈরি করলেন এবং এরপরে এসে এখন তারা রাজনৈতিক দল আকারে নিবন্ধিত হয়েছেন। তাদের ভিতরে স্প্লিট হয়েছে, দুইটা গ্রুপ আলাদা হয়ে গেছে, আবার কেউ কেউ আগের প্ল্যাটফর্মে ফিরে গেছেন। তো সবকিছু মিলিয়ে তারাও কিন্তু তরুণরা ছিলেন, প্রায় একই বয়সের, সিনিয়র জুনিয়র, ঢাকা ইউনিভার্সিটি বেইজ ডিপার্টমেন্টের, বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলে মেয়েরা, এবং একটা উদ্দীপ্ত জনগোষ্ঠীকে তারা মোবিলাইজ করেছিল 2017-18-তে। কেন এই বিশাল তরুণদের একটা সম্ভাবনার যে রাজনীতি, এটা কেন বড় আকারে প্রস্ফুটিত হলো না? সেটাও কিন্তু একটা বড় কেস স্টাডি আমাদের জন্য, আমাদের পলিটিক্যাল হিস্ট্রি বোঝার জন্য। এবং আজকে যারা 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, অথবা অংশগ্রহণ করেছেন, অথবা সরকারি দায়িত্ব পালন করছেন, অথবা নতুন রাজনৈতিক দল হলে পরে সেখানে দায়িত্ব পালন করবেন, এই যে পুরো টিম, ছাত্র সমাজের টিম আসলে, যাদের বয়স 30-এর নিচে, অনেক নিচে, এবং যারা খুবই ক্লোজ, একজন আরেকজনের 1-2 ব্যাচ, সিনিয়র জুনিয়র, বড় ভাই ছোট ভাই, এরকম হলের, মেসের। অর্থাৎ তাদেরকে কিন্তু এই দুইটা ঘটনা খুব সিরিয়াস স্টাডি করা দরকার, যে কোথায় কোথায় এই বড় সম্ভাবনাগুলো, এত স্বপ্ন নিয়ে তারুণ্যে যারা পরিবর্তন করেছিল, পরিবর্তনে যুক্ত ছিল। জাসদের একটা বিশাল জনগোষ্ঠী মুক্তিযোদ্ধা ছিলেন, 71-এর রণাঙ্গনে যারা যুদ্ধ করেছেন, হাজারে হাজারে শহীদ হয়েছেন। সেই বেঙ্গল নিউক্লিয়াসের আমল থেকে সিরাজুল আলম খানের তত্ত্বাবধানে যারা মিলিটারি ট্রেনিং নিচ্ছিলেন, এখানে ভারতেরও ইনভলভমেন্ট ছিল জাসদ তৈরি করার ব্যাপারে আগে থেকেই। তো সেই জায়গাতে এই বিশাল জনগোষ্ঠী যোদ্ধা যারা বিপ্লব করেছে, দেশ স্বাধীন করেছে, তারা রাজনীতিতে এসে কেন ফেল করলো? ঠিক একই রকম 17-18-তে যাদের নেতৃত্বে সারা বাংলাদেশের ছাত্র সমাজ রাস্তায় নেমেছিল, সেই লক্ষ লক্ষ তরুণ তরুণীদের কতজন আসলে রাজনীতিতে আছেন? কেন নাই? দল আকারে তার সার্ভাইভালের সংকটটা কোথায়? তো সেই জায়গায় আমি বোধ করছি যে এই নতুন ছাত্র সংগঠনকে আমরা চাচ্ছি যে নতুন তরুণদের যে রাজনৈতিক দল হবে,
তারা এই জায়গাগুলো থেকে শিক্ষা নেবে, লেসন নেবে। এবং আমি কয়েকটা অবজারভেশন বলছি আর কি, যে একটা বিষয় হচ্ছে যে একসাথে কাজ করতে পারাটা একটা বড় চ্যালেঞ্জ, খুব জটিল। আমরা যেহেতু নিজেরাও রাজনৈতিক কর্মী, ডান বাম, রাজনৈতিক অরাজনৈতিক, পেশাজীবী, বিভিন্ন জনগোষ্ঠী থেকে যখন লোকজন রাজনীতির প্ল্যাটফর্মে আসেন, তখন তাদেরকে একটা মেল্টিং পটের ভিতরে রেখে একটা কমন জায়গাতে ঐক্যবদ্ধ করা এবং রাখা, এবং একটা কমন ভিশন, স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা, এটা বড় চ্যালেঞ্জ। এবং সেখানে যারা নেতৃত্ব দেবেন, লিডারশিপকে অনেক উদার হতে হবে, সবাইকে অ্যাকোমোডেট করবার মতো। নেতৃত্বের হতে হবে আপনার পানির মতো, আয়নার মতো, যে সবাই এই নেতার দিকে তাকালে পরে যেন নিজের মনে হয় আমার নেতা, উনি আমার লিডার, উনি আমার কথা শুনবেন, সমস্যাটা সমাধান করবেন। তো সেই রকম একটা কমন লিডারশিপ, যে সবাইকে, এই আন্দোলনে কে ডানে ছিল, কে বামে ছিল, কে মাদ্রাসায় পড়েছে, কে সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েছে, কে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েছে, এই যে বিভাজনগুলো আমরা দেখেছি গত 6 মাসে, এটার ঊর্ধ্বে উঠে একটা জাতীয় নেতৃত্ব দেবার মতো একটা স্বপ্ন, একটা ভিশন ওনারা দেবেন। এই ছাত্র সমাজের পক্ষ থেকে আসবে নতুন দল করবার ব্যাপারে, এটা আমরা ফিল করি। এবং যত স্প্লিন্টার আছে, এই স্প্লিন্টার থাকাটা খুব যৌক্তিক। যে কোনো একটা বড় প্ল্যাটফর্মে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ তরুণীদের একটা সমাবেশ হয়, একটা একসাথে কাজ করবার জায়গা আসে, সেখানে এই চ্যালেঞ্জগুলো আছে, এটা থাকবে। এবং এগুলোকে কিভাবে মিনিমাইজ করা যায়, মীমাংসা করা যায়, সমন্বয় করা যায়, আপোষ করা যায়, করে সবাইকে নিয়ে কিভাবে পথ চলা যায়, সেটা একটা বড় জায়গা। দ্বিতীয়ত হচ্ছে, যারা এখানে এই টিমে কাজ করছেন, নেতৃত্ব দিচ্ছেন, বয়সের কারণে তাদের সিনিয়র জুনিয়রের লিডারশিপে একটা সীমাবদ্ধতা, আমি বলবো এটা আমাদের প্রত্যেক বয়সের সীমাবদ্ধতা আছে। তো সেক্ষেত্রে তাদের অ্যাডভাইজার সিলেক্ট করা, কাদের পরামর্শে দল চালাচ্ছেন, এবং নিজেদের ভিতরে টিম করে পরামর্শ করাটা খুব জরুরি। যখন তখন ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, পক্ষে দেওয়া, বিপক্ষে দেওয়া, অমুকের চরিত্র নষ্ট করা, অমুক এটা বলেন নাই, অমুককে হেয় করা, ছোট করা, সব অবদান এক বাক্সে নেওয়া, আবার কিছু অবদান অন্যকে দিয়ে দেওয়া, এই মনস্তত্ত্ব থেকে বের হয়ে এসে সবাইকে নিজের করা, সবাইকে নিজের অবদানটা শেয়ার করা। যে কারো অবদান যদি 1% হয়, তাকে 10%-এর স্বীকৃতি দিতে সমস্যা কোথায়? যেই ছাত্র সমাজ সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে রক্ত দেবার জন্য লড়াই করেছে, তারা সবাই তো আমাদের জন্য হিরো, তারা সবাই আমাদের সেই স্বপ্নের যে বীরত্বের তরুণ তরুণীরা। তো সবাই গুরুত্বপূর্ণ, সবাইকে এই গুরুত্বের জায়গাটাতে যেন আমরা কাউকে ছোট না করি। তৃতীয়ত হচ্ছে এক্সক্লুশনের মেন্টালিটি, যে অমুককে বাতিল করে দেওয়া, অমুককে খারিজ করে দেওয়া, মতাদর্শিক লাইনে, ধর্মীয় লাইনে, অথবা আস্তিকতা নাস্তিকতার লাইনে, ডান বামের লাইনে, কোনো লাইনে আমরা আশা করব এই তরুণ সমাজ যেন কাউকে খারিজ করে না দেয়। একটা ইনক্লুসিভ পলিটিক্সের কথা যেহেতু বলা হচ্ছে, আমরা দেখতে চাই এই তরুণ সমাজ সেই ইনক্লুসিভিটির প্রমাণ দেবে। কারণ এই তরুণরাই কিন্তু দেয়ালে দেয়ালে লিখেছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, পুরাতন ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ চাই। তাহলে আমি অন্যকে খারিজ করে দেওয়াটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত না, অন্যের অবদানকে ছোট করা তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত না। ফেসবুকে যখন তখন যাকে তাকে নিয়ে হেয় মন্তব্য করা, পক্ষে বিপক্ষে লেখে তর্ক বিতর্ক তৈরি করা তো একটা টিম ওয়ার্ক, টিম লিডারশিপের বৈশিষ্ট্য না। তো সেখানে আমরা আশা করব তরুণরা যেন এই বিষয়গুলোতে নজর দেন। চতুর্থত হচ্ছে আপনার রাজনীতিটাকে, এটা আমরা দেখতে চাই। যেমন ধরেন জাসদ একটা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আইডিয়া নিয়ে আসছে। বৈজ্ঞানিক সমাজতন্ত্র খুব একটা ফাউল জিনিস, সমাজতন্ত্র জিনিসটাই তো বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে এখন, এটা আবার বৈজ্ঞানিক জিনিস কি হয়? তো সবকিছু মিলায় একটি জাসদ যে আইডিয়াটা ফ্লট করেছিল, তখন কিন্তু আপনার আইডিয়াটা তরুণরা নিয়েছিল প্রচন্ড রকম, কিন্তু ক্রিটিক্যালি বিবেচনা করার পরে এই আইডিয়াটা আসলে আর রাখার মতো ছিল না। এই আইডিয়াটাকে কেন্দ্র করে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, গণবাহিনী করেছে, সশস্ত্র বিপ্লব করবার ধারণা তারা নিয়েছে, এবং এর ভিতরে তারা ভারতীয় গোয়েন্দা সংস্থার জালে পড়েছে, অনেক অন্যায্য কাজ করেছে বিপ্লবের নামে, যাকে তাকে খুন খারাপি করা, গুন্ডামি, মাস্তানি, ডাকাতি সবই জাসদ করেছে। তো সেই জায়গাতে এইটা রাজনীতিটা কি নতুন রাজনৈতিক দলের, সেই নতুন রাজনৈতিক দলের রাজনীতিটা পরিষ্কার করতে হবে দেশের মানুষের সামনে। আমরা দেখতে চাই
কারণ আমাদের স্বপ্ন, আমাদের আকাঙ্ক্ষা গণ অভ্যুত্থানকে ঘিরে, 24কে ঘিরে, সেটা যেন রিফ্লেক্টেড হয় এই রাজনীতিতে, সেটা আমরা দেখতে চাই। পঞ্চমত হচ্ছে কোনো ধরনের রেডিক্যাল এলিমেন্ট আমরা দেখতে চাই না এখানে, দেশবাসী দেখতে চায় না ছাত্রদের মধ্যে, তারা ছাত্রদেরকে আসলে একসাথে দেখতে চায়। কোনো রেডিক্যাল এলিমেন্ট যদি আসে, যে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করার লোক, এক্সট্রিম ডক্ট্রিনাল পলিটিক্স করার লোক, ডানে বামে যে কোনো জায়গা থেকে, যে অন্যর রাজনীতিটাকে নিতে পারে না, অন্যের চিন্তাকে, আদর্শকে ধারণ করতে পারে না, সম্মান করতে পারে না, সেই জায়গাটা যেন আমরা না দেখি। আমরা চাই তরুণরা ইনক্লুসিভিটির জায়গা মাথায় রেখে রেডিক্যাল পজিশনটা বাদ দিয়ে সেন্টার এসে পলিটিক্স করবে, কেন্দ্রে রাজনীতিটা করবে। তো এই সব কিছু মিলিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে দেয়াল লিখনটা, এটা কিন্তু কাজে তরুণদেরকেই প্রমাণ করতে হবে সেটা আসলে কি। আমরা যেমন আমাদের জায়গা থেকে নতুন রাজনীতিটা আমরা বলছি, একটা দার্শনিক ভিত্তি দেওয়ার চেষ্টা করছি যে নতুন রাজনীতি বলতে আসলে আমরা কি বুঝাচ্ছি, ঠিক তেমনি 24-এর গণ অভ্যুত্থানের এই যে বিপ্লবী তরুণ তরুণীরা আছেন, তারাও যখন এই রাজনীতিতে আসছেন, তাদেরকে এই রাজনীতির একটা পরিষ্কার রোড ম্যাপ দিতে হবে যে সেটা তারা কিভাবে মেনটেন করবেন। রাজনৈতিক দল করবার আর একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে অর্থ ব্যবস্থাপনা করা, নেতাদের আর্থিক লেনদেন, নেতা নেতৃস্থানীয় যারা থাকবেন তাদের সচ্ছলতার প্রশ্ন, তাদের খরচের প্রশ্ন, তারা কিভাবে জীবনযাপন করছেন, তার প্রত্যেকটা বিষয় যেন খুব স্বচ্ছ থাকে। এর আগে আমরা বিভিন্ন রাজনৈতিক দল, উদীয়মান, নবীন, প্রবীণ সবাইকে দেখেছি কিভাবে লেনদেনের স্বচ্ছতার অভাবের কারণে তারা একদম হারিয়ে গেছে, সমালোচিত হয়ে গেছে, তার রাজনীতি নষ্ট হয়ে গেছে, বিকাশ নগদের ট্রল তাদের নামে পরিচিত হয়েছে। তো সেটা আমরা দেখতে চাই যে নতুন রাজনীতির মানে হচ্ছে যে একটা নতুন স্বচ্ছতার জায়গা এখানে তৈরি হবে। আর একটা বিষয় হচ্ছে এই নতুন রাজনীতির জায়গায় আমরা দেখতে চাই তারা নিজেদের দলের ভিতরে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখছেন কিনা। কারণ ফ্যাসিবাদ বিরোধী বন্দোবস্তের একটা বড় জায়গা হচ্ছে যে আমি ভিন্ন মত মেনে নেব, আমি ভিন্ন মতকে লালন করব, পালন করব, সম্মান করব, এবং তারপর একটা গণতান্ত্রিক পন্থায় একটা ভোটাভুটির মাধ্যমে এটাকে আমরা সিদ্ধান্ত আকারে অ্যাডপ্ট করব। তো সেই জায়গাটাও তরুণদের মধ্যে আমরা দেখতে চাই যে সবাইকে নিয়ে এই গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার জায়গাটা তারা ধরে রাখতে পারছে কিনা। তো এই সব মিলিয়ে আমার বিনীত অনুরোধ হচ্ছে এই তরুণ বিপ্লবীদের কাছে যে জাসদ, গণ অধিকার পরিষদ, এই দুইটা প্ল্যাটফর্মের সাকসেস ফেইলিয়ার, তাদের এই হিস্টোরিক্যাল জায়গাটা খুব ক্লোজলি বোঝা দরকার। বুঝতে পারলে তাদের ঐতিহাসিক জায়গা থেকে যদি শিক্ষা নেওয়া যায়, তাহলে ভুল ত্রুটিগুলো অনেক কমে যাবে, এবং যত কম ভুল ত্রুটি নিয়ে একটা বাস্তব ভিত্তিক রাজনৈতিক ম্যানিফেস্টেশন তৈরি করা যায়, তত বেশি জনগণের কাতারে যাওয়া, দাঁড়ানো, তাদের হয়ে কথা বলা, ফ্যাসিবাদ বিরোধী লড়াইটা একসাথে করা, সেটা গুরুত্বপূর্ণ হবে এবং সেটা সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সর্বশেষ যেটা বলে শেষ করব সেটা হচ্ছে জাতীয় রাজনীতিতে শত্রু, বন্ধু, মিত্র ঠিক করা। যে এই তরুণ বিপ্লবীরা রাজনীতিতে আসছে, তারা সংস্কার, বিচার, নির্বাচন, এই টোটাল গণ অভ্যুত্থানের যে পরিক্রমা, আমার ৭১-এর মুক্তির লড়াই, আমার ৪৭-এর জমিদারি প্রথা বিলুপ্ত করার যে পাকিস্তানি আন্দোলন, সেই পুরো জায়গাগুলোকে নিয়ে তার নতুন রাজনীতিতে শত্রু মিত্র ঠিক করতে হবে। কে আমার বন্ধু, কে আমার শত্রু এই রাজনীতিতে, দেশে কারা, দেশের বাইরে কারা, এই সবটা মিলিয়েই হচ্ছে নতুন রাজনীতির বয়ান তৈরি হবে। রাজনীতির এই নতুন মেরুকরণে যদি আমরা নতুন বন্ধু শত্রু চিনতে ভুল করি, তাহলে যেটা হবে যে আমরা ছোট শত্রু খুঁজে বের করব, বড় শত্রুর দিকে আমাদের নজর পড়বে না। যার সাথে আমার দ্বিমত হচ্ছে তাকেই আমি শত্রু মনে করব, কিন্তু আসলে সে আমার শত্রু না, সে আসলে আমার বন্ধু ওয়াইডার সার্কেলে, কিন্তু আমার সাথে এখন মতের মিল হচ্ছে। কোনটা মতের মিল, কোনটা সহনীয়ভাবে আমি মেনে নেব, আর কোনটা মতের মিল না, কোনটা হচ্ছে পার্মানেন্ট এনিমি পজিশন, যে আমি এটাকে ব্যাপারে আমার কম্প্রোমাইজ হবে না, সেই জায়গাগুলো এই নতুন রাজনীতিকে পরিষ্কার করতে হবে, নেতৃবৃন্দকে পরিষ্কার করতে হবে। আমি তাদের শুভকামনা করছি, তরুণদেরকে আহ্বান করছি, একটা ঐতিহাসিক মুহূর্ত আসছে বাংলাদেশের ইতিহাস বদলে দেওয়ার, এই বাংলাদেশটাকে তার রাজনীতি বদলে দেওয়ার, সবাইকে মিলিয়ে সবার অবদানকে স্বীকার করে একটা ইনক্লুসিভ জায়গা থেকে কিভাবে সেই রাজনীতিটা বিনির্মাণ করা যায়, আমরা যেন সেই লড়াইটা একসাথে মিলে সবাই লড়তে পারি, সেই শুভকামনা রইল আমার সহযোদ্ধাদের প্রতি।
সবাই ভালো থাকবেন। দর্শক, আলোচনা শুনেছেন, আলোচনা শুনে বুঝতে পেরেছেন এর পিছনে গোয়েন্দা সংস্থা বা আমি বলবো সরকারের ভিতরে কিছু লোক এটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে যদি এটা প্রতিষ্ঠিত হয় তাহলে হয়তোবা জনগণের স্বার্থতা রক্ষা করবে, কারণ তারা জনগণের সাথে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছে, শহীদ হয়েছে। তারা জনগণের অবস্থাটা কিছুটা হলে অন্য দল থেকে একটু বুঝবে, কারণ বাংলাদেশের যারা ক্ষমতায় এসেছিল স্বাধীনতা 54 বছরের পর তারা কেউ কখনো জনগণের স্বার্থ রক্ষা করেনি। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তারা বিভিন্ন রকমের বিভিন্ন উপায় তারা করেছে, দেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। তো আমরা চাই ছাত্রদের মাধ্যমে আমাদের দেশ নতুন এক গন্তব্যে যাক, আমরা সেটার অপেক্ষায় থাকি।